নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফাইনাল স্টাডি। এই চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো তোমাদের এসএলএসটি নোটিফিকেশন বেরিয়ে গেছে। আশা করি সকলেই নিজের নিজের সাবজেক্ট প্রিপারেশন নিচ্ছ। তো তোমাদের যেটা কথা দিয়েছিলাম যে তোমাদের আমরা ইউটিউবে কিছু ক্লাস তোমাদের জন্য নিয়ে আসবো। তো আজকে তোমাদের জন্য এসএলএসটি স্পেশাল জিওগ্রাফি ক্লাস নিয়ে চলে এসেছি, ঠিক আছে। প্রথমেই তোমাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আমার বাড়ির কাছে একটা অনুষ্ঠান হচ্ছে, সেহেতু একটু মাইক বাজছে, সেহেতু একটু সাউন্ডে একটু প্রবলেম হতে পারে। তো খুব একটা বেশি প্রবলেম হবে না, আই হোপ। দরজা জানলা সব কিছু লাগিয়ে দিয়েছি, ঠিক আছে। তো একটু কষ্ট করে একটু তোমরা ক্লাসটা করো আজকের জন্য, ঠিক আছে। প্রায় 2 দিন ধরে চলবে, ওকে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসটা বেসিক্যালি জিওগ্রাফির উপর হবে, ঠিক আছে, এবং ফিজিক্যাল জিওগ্রাফি টপিকের উপরে আমরা আজকে ক্লাসটা নিয়ে এসেছি। এই ক্লাসটা এসএলএসটির পাশাপাশি যারা আপার প্রাইমারির জন্য এক্সাম দিতে চাও তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তাদের কারণ তাদের সোশিওলজি আছে, তো সোশিওলজিতে তোমার কিন্তু জিওগ্রাফি পড়তে হয়, ঠিক আছে। আর জিওগ্রাফিতে শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ান জিওগ্রাফির পার্ট পড়ে না, ঠিক আছে। ইন্ডিয়ান জিওগ্রাফির পাশাপাশি ফিজিক্যাল জিওগ্রাফি, ইকোনমিক্যাল জিওগ্রাফি এইগুলো পড়ে। সেহেতু যারা আপার প্রাইমারি দিতে চাও তারা কিন্তু এই ক্লাসটা দেখতে পারো, ওকে। তো চলো শুরু করছি আজকের ক্লাস। আজকে আমরা একদম বহির্জাত প্রক্রিয়া, যেটা একদম সাব টপিক বলতে পারো ফিজিক্যাল জিওগ্রাফি, সেই টপিকটা নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো। এইটা নেওয়ার কারণ হচ্ছে এটা একটা বেসিক টপিক, আশা করি সকলে একটা ধারণা আছে, ঠিক আছে। এটা 9, 10, 11, 12 দুটোর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ওকে। তো চলো শুরু করছি আজকে ক্লাস। তো দেখো, প্রথম প্রশ্নতে যাওয়ার আগে আমি একটু তোমাদের এই চ্যাপ্টার সম্বন্ধে একটু ধারণা দিতে চাই। যে এই চ্যাপ্টারটার নাম যদি বলি তাহলে হচ্ছে জিওমরফিক প্রসেসেস, যেটা আমরা জিওমরফোলজিতে কিন্তু পেয়ে থাকি, ঠিক আছে। তো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেসেস, এই যে চ্যাপ্টারটার নাম, ওকে। তো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এটা বলতে আমরা কি বুঝি সেটা একটু জানতে হবে, ওকে। না, যে সমস্ত ভৌত রাসায়নিক প্রক্রিয়ায় পৃথিবীর যে অন্তরের ভাগ, অর্থাৎ পৃথিবীর যে মধ্যে এবং বহিস্থ বাইরের শক্তি দ্বারা শিলামণ্ডলে, অর্থাৎ আমাদের যে বাইরের পার্ট রয়েছে, শিলামণ্ডল রয়েছে, ঠিক আছে, ক্রাস্ট রয়েছে, যেটাকে আমরা ভূপৃষ্ঠ বা ভূত্বক বলি, নানা ভূমিরূপ উদ্ভব, বিনাশ, পরিবর্তন ও বিবর্তন সংঘটিত হয়। তাহলে বিভিন্ন রকম ভূমিরূপ, নতুন নতুন তোমার ভূমিরূপ তৈরি হচ্ছে, সেগুলো আবার উদ্ভব হচ্ছে, মডিফাই হচ্ছে, আবার সেগুলো ধ্বংস হচ্ছে, বিনাশ হচ্ছে, ঠিক আছে, পরিবর্তন ঘটছে এবং বিবর্তন ঘটছে, মডিফাই হচ্ছে, ঠিক আছে। তাদের এই সমস্ত গুলোকে একত্রে কিন্তু আমরা বলি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া বা জিওমরফিক প্রসেস, ওকে। এগুলো, ঠিক আছে, এগুলোর আবার এই যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার আবার বিভিন্ন রকম শ্রেণীভাগ রয়েছে। একটা হচ্ছে তোমার পার্থিব প্রক্রিয়া, একটা হচ্ছে তোমার মহাজাগতিক প্রক্রিয়া, ঠিক আছে, ওকে। তাহলে পৃথিবীর যে ভূবন্তরে বা পৃথিবীর যে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে, ঠিক আছে, ভূপৃষ্ঠে যেটা বাইরে যেটা আমরা দেখতে পাই, ঠিক আছে, পৃথিবীর যে তোমার ভূপৃষ্ঠে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াকে আমরা বলি পার্থিব বা ভূভাগীয় প্রক্রিয়া, ওকে। যেমন হচ্ছে তোমার অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, এর মধ্যে কিন্তু তোমার পার্ট কিন্তু পড়ছে, ঠিক আছে। আর একটা যেটা, সেটা হচ্ছে তোমার এক্সট্রা টেরেস্ট্রিয়াল প্রসেস বা যেটাকে আমরা বলি মহাজাগতিক। একটু লিখে দিই, সুবিধা হবে। কালিটা চেঞ্জ করি। একটা হচ্ছে তোমার পার্থিব প্রক্রিয়া, একটা হচ্ছে তোমার মহাজাগতিক, ঠিক আছে। পার্থিব প্রক্রিয়া, একটা হচ্ছে তোমার হচ্ছে মহাজাগতিক, বোঝা গেল। তাহলে কিন্তু আমরা দুটো কিন্তু পার্ট পেলাম, একটা হচ্ছে পার্থিব আর একটা হচ্ছে মহাজাগতিক। তাহলে মহাজাগতিক কি না, মহাকাশ থেকে আগত উল্কা, ধূমকেতু ইত্যাদি যে অপার্থিব বস্তু ভূপৃষ্ঠে আছড়ে পড়ে এবং ভূমিরূপের যে পরিবর্তন ঘটায় তাকে কিন্তু আমরা মহাজাগতিক প্রক্রিয়া বলতে পারি, ওকে। আই হোপ বোঝা গেল। এবার আমরা যেটা আলোচনা করবো আজকের ক্লাস, সেটা হচ্ছে তোমার একদম প্রথম যেটা বললাম পার্থিব প্রক্রিয়া, ঠিক আছে, পার্থিব প্রক্রিয়া, ঠিক আছে। এই পার্থিব প্রক্রিয়ার মধ্যে দুটো তোমার যে ভাগ আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে অন্তর্জাত, ঠিক আছে, একটা হচ্ছে অন্তর্জাত, আর একটা তোমার হচ্ছে বহির্জাত, ঠিক আছে। তো অন্তর্জাত এবং বহির্জাত কাকা বলে এটা আমরা একটু জেনে নেবো। যে যেই সমস্ত প্রক্রিয়াগুলো, ঠিক আছে, ভূমিরূপের পৃথিবীর মধ্যে ঘটে, ঠিক আছে, অন্তর্মহলে ঘটে, সেগুলো হচ্ছে তোমার অন্তর্জাত। আর যেগুলো পৃথিবীর ভূপৃষ্ঠের বাইরে ঘটে যে প্রক্রিয়াগুলো, সেগুলো হচ্ছে বহির্জাত। যদি সংক্ষেপে বলি তাহলে এটাই হবে, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এবার চলো আমরা শুরু করছি আজকে একদম বেশি ক্লাসে আমরা ঢুকি, ঠিক আছে। আস্তে আস্তে প্রত্যেকটা পয়েন্ট আমরা প্রশ্ন আলোচনা করতে করতে কিন্তু ডিসকাশন করে দেবো, ওকে। তো চলো, প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ স্ক্রিনে। আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ায় সম্মিলিত ফল, আরোহণ ও অবরোহণ প্রক্রিয়ার যে সম্মিলিত ফল সেটাকে কি বলা হয়? তো আরোহণ প্রক্রিয়া কাকে বলে, অবরোহণ প্রক্রিয়া কাকে বলে, এটা একটু আমাদেরকে জেনে নিতে হবে, ঠিক আছে। যে প্রক্রিয়া কি হয় না, ভূমিরূপের যে উচ্চতার, ঠিক আছে, বিভিন্ন রকম প্রাকৃতিক শক্তি, ঠিক আছে, বিভিন্ন প্রাকৃতিক শক্তি ফলে ভূমিরূপের যখন উচ্চতাটা যখন কি হয়, বৃদ্ধি পায়, ঠিক আছে, ভূমিরূপের উচ্চতা যখন বৃদ্ধি পায় সেই প্রক্রিয়াটাকে বলছি আমরা আরোহণ। আর যখন বিভিন্ন প্রক্রিয়ার ফলে, ঠিক আছে, ভূমিরূপটা ক্ষয় হতে হতে আস্তে আস্তে ভূমিরূপটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, ঠিক আছে, ক্ষয় ঘটছে, তখন সেটাকে আমরা বলি অবরোহণ। তার উচ্চতা, ভূমিরূপের উচ্চতা যখন বৃদ্ধি পায় সেটাকে বলছে আরোহণ। আর যখন সেটা ক্ষয় পাওয়ার মাধ্যমে যেটা কমে যাচ্ছে ভূমিরূপের উচ্চতাটা, তখন সেটাকে আমরা বলছি অবরোহণ। তাহলে এই যে আরোহণ এবং অবরোহণ প্রক্রিয়ার সম্মিলিত ফল, সম্মিলিত রূপকে আমরা কি বলি? পর্যায়ন, পুঞ্জিত ক্ষয়, নগ্নিভবন না ক্ষয়ভবন? সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে
জানাবে, ঠিক আছে। তো সঠিক উত্তর আশা করি সকলেই দিতে পেরেছো। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পর্যায়ন। তাহলে আরোহণ এবং অবরোহণের যে সম্মিলিত ফল সেটাকে আমরা বলি পর্যায়ন। ওকে, পর্যায়নকে ইংলিশে কি বলে, কি বলা হয় বলো তো? ডেনুডেশন। কি বলা হয়? ডেনুডেশন। ওকে, এবং এই পর্যায়ন থেকে বিভিন্ন রকম প্রশ্ন আসে যে তোমার পর্যায়ন কাকে বলে, ঠিক আছে, বা তোমার গ্রেড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? তো জিকে গিলবার্ট এই যে তোমার গ্রেড শব্দটি বা পর্যায় শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করে, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে, এগুলো অবশ্যই দেখে যেতে হবে। ওকে, নেক্সট চলো। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন দেখো, বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কি? তাহলে বহির্জাত যে প্রক্রিয়ায় সেটা মূল উৎস হিসেবে কাজ করে কি? অপশন এ সূর্য, অপশন বি নদী, অপশন সি বায়ু, অপশন ডি হচ্ছে হিমবাহ। সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে তোমরা জানাও। তো সকলেই জানো সকল শক্তির মূল উৎস হচ্ছে কি? সকল শক্তির মূল উৎস হচ্ছে আমাদের সূর্য মামা, ঠিক আছে। তো সঠিক উত্তর কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ সূর্য। ওকে, তো চলো নেক্সট প্রশ্ন চলো। এখানে মূল উৎস যেহেতু বলেছে সেহেতু কিন্তু সূর্য হবে। এগুলো প্রত্যেকটাই কিন্তু বহির্জাত প্রক্রিয়ার উৎস, ঠিক আছে, কিন্তু মূল উৎস হচ্ছে তোমার সূর্য। ওকে, নেক্সট চলো। অবরোহণের অপর নাম কি? আমরা একটু আগেই বললাম যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমির বিভিন্ন প্রাকৃতিক শক্তির ফলে কি হয়, ভূমির ক্ষয় সাধিত হয় বা ক্ষয় পায়, ঠিক আছে, ক্ষয় সাধন হয় এবং সেটি আস্তে আস্তে উচ্চতাটা কমতে থাকে বা হ্রাস পায়। তাহলে ক্ষয়ের কথাটা কিন্তু আমরা এখানে পাচ্ছি, সেহেতু এটা দেখো ক্ষয় কোথায় লেখা আছে, অবক্ষেপণ হবে না, সঞ্চয় কখনই হবে না। সঞ্চয় হচ্ছে তোমার আরোহণ, ঠিক আছে, আরোহণের সাথে সম্পর্কিত, ঠিক আছে, সঞ্চয় হচ্ছে আরোহণের সাথে সম্পর্কিত। নগ্নি ভবন এটাও হবে না, ঠিক আছে। তো সঠিক উত্তর হবে অপশন এ ক্ষয় সাধন হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আমি একটু ভুল বলেছি, নগ্নি ভবনকে কিন্তু ইংলিশে ডেনুডেশন বলা হয়, ঠিক আছে, আর পর্যায়নকে বলা হয় গ্র্যাডেশনাল প্রসেস। ওকে, আমি একটু মানে গুলিয়ে ফেলেছিলাম। ডেনুডেশন বলা হয় নগ্নি ভবনকে, আর হচ্ছে গ্র্যাডেশনাল প্রসেস বলা হয় পর্যায়ন প্রক্রিয়াকে। ওকে, নেক্সট চলো। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন দেখো, যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয় বহন এবং সঞ্চারের মাধ্যমে সামঞ্জস্য তৈরি হয়। সামঞ্জস্য মানে একটা নির্দিষ্ট একটা কি হয়, প্লেন, ঠিক আছে, সামঞ্জস্য তৈরি হয়, একটা নির্দিষ্ট একটা জায়গা আসে, ঠিক আছে, সেটা হচ্ছে কোনটা হবে? তাহলে ক্ষয় বহন সঞ্চয় এই তিনটি দেখতে পাওয়া যায় কোন প্রক্রিয়ার মাধ্যমে, সেটা জানতে চাইছে। এই অপশনটা একটু দেখা যাচ্ছে না, একটু আমি প্রশ্নটা তুলি, ঠিক আছে। তো সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে জানাও। পর্যায়ন, অবরোহণ, আবহবিকা না নগ্নি ভবন, কোনটি হবে সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। কমেন্ট বক্সে কিন্তু সকলেই কিন্তু জানাবে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে ক্ষয় বহন এবং সঞ্চার মধ্যে সামঞ্জস্য তৈরি করে, সেটা হচ্ছে তোমার একটু আগে আমরা যেটা বললাম সেটা হচ্ছে পর্যায়ন হবে সঠিক উত্তর, ঠিক আছে, পর্যায়ন হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন, নেক্সট চলো। বহির্জাত শক্তি নয় এমন একটি শক্তি হলো, বহির্জাত শক্তি নয় এমন একটি শক্তি হলো, যেটা বহির্জাত শক্তি নয় বলেছে। এই যে নয়, ঠিক আছে, নয় যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নটাকে একটু মানে বুঝবে, তারপর অ্যান্সার করবে, ঠিক আছে। তাহলে দেখো অন্তর্জাত প্রক্রিয়াগুলো কোনগুলো? দেখো নদী প্রবাহ আছে, অগ্নুৎগম আছে, বায়ু প্রবাহ আছে, সমুদ্র তরঙ্গ, 4টা অপশন আছে। তো বহির্জাত শক্তি নয় কোনগুলো, মানে কোনটি বহির্জাত শক্তি নয় সেটা তোমাকে দেখো। এখানে নদী প্রবাহ, ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু বহির্জাত শক্তি, মানে এটা বাইরেই ঘটে, ঠিক আছে। বায়ু প্রবাহ এটাও আমরা বাইরে দেখতে পাই, ঠিক আছে। সমুদ্র তরঙ্গ এটাও আমরা বাইরে দেখতে পাই, ঠিক আছে। তাহলে অগ্নুৎগম, ঠিক আছে, এই যে অগ্নুৎগম এটা কিন্তু তোমার পৃথিবীর অভ্যন্তরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা কিন্তু অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ। ওকে, তাহলে এটাই কিন্তু সঠিক উত্তর হবে, যেহেতু আমাদের কি চেয়েছে, বহির্জাত শক্তি নয় কোনটি এটা চেয়েছে, তো এটাই হবে সঠিক উত্তর। আশা করি তোমরা কমেন্ট বক্সে সঠিক উত্তরটা দিতে পেরেছো। ওকে, নেক্সট প্রশ্ন চলো। 6 নম্বর প্রশ্ন দেখো, একটি অন্তর্জাত প্রক্রিয়া হলো, দেখো এবার বলছে একটা অন্তর্জাত প্রক্রিয়ার উদাহরণ কি সেটা জানতে চেয়েছে। অপশন এ দেখো পাঁচ সঞ্চালন, অপশন বি আবহবিকার, অপশন সি হচ্ছে সমুদ্র তরঙ্গ কার্য, অর্থাৎ সমুদ্র তরঙ্গের ফলে যেগুলো তোমার কার্য দেখা যায়। নেক্সট হচ্ছে হিমবাহ ক্ষয়। তাহলে হিমবাহ যে ক্ষয় এটা আমরা বাইরে দেখতে পাই, এটা বহির্জাত প্রক্রিয়া, তাই না। সমুদ্র তরঙ্গ এটা আমরা বাইরে দেখতে পাই, আবহবিকার এটা আমরা বাইরে দেখতে পাই, যে বিভিন্ন রকম যে ক্ষয় সাধিত হয় সেই সমস্ত পদার্থগুলো কি হয়, যখন কি হয় তোমার নির্দিষ্ট একটা জায়গায় পড়ে থাকে। এক কথা যদি বলতে চাই, তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে আবহাওয়ার বিভিন্ন যেমন উপাদান, যেমন হচ্ছে তোমার উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, ঠিক আছে, বায়ুমণ্ডল বিভিন্ন রকম গ্যাস, জীবজন্তু দ্বারা ভূত্বকের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ বিচূর্ণ হয় এবং রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে তোমার উৎপন্ন পদার্থগুলো যখন সেই স্থানে পড়ে থাকে, সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি ওয়েদারিং বা আবহ বিকার, ঠিক আছে। ওকে, বোঝা গেল? আই হোপ বুঝতে পেরেছো। নেক্সট দেখো পাত সঞ্চালন। এই যে পাত, আমাদের বিভিন্ন রকম প্লেট রয়েছে, প্লেট টেকটনিক থিওরি থেকে আমরা পড়েছি যে পাত এক জায়গা থেকে কিন্তু আরেক জায়গায় কি হয়, সঞ্চালিত হয়, এক জায়গা থেকে কিন্তু আরেক জায়গায় সঞ্চালিত হয়। তাহলে এটা কিন্তু আমাদের অন্তর্জাত পৃথিবীর মানে অভ্যন্তরে কিন্তু ঘটে থাকে, এটা কিন্তু বাইরে হবে না। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, পাত সঞ্চালন কিন্তু একটা অন্তর্জাত প্রক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। বুঝে বুঝে অ্যান্সার করার চেষ্টা করবে, তাহলে দেখবে মুখস্থ করতে হবে না। ওকে, নেক্সট চলো, নেক্সট প্রশ্ন। তোমরা কিন্তু আগে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে। ক্ষয়জাত পদার্থের সঞ্চয় ও পুঞ্জি ভবনকে কি বলে? ক্ষয়জাত পদার্থের সঞ্চয় এবং পুঞ্জি ভবনকে কি বলে? অবরোহণ, আরোহণ, পুঞ্জ ক্ষয় বা অপশন ডি হচ্ছে আবহবিকার। তো ক্ষয়জাত পদার্থের সঞ্চয় এবং পুঞ্জি ভবনকে কি বলা হয়? সঠিক উত্তরটি কমেন্ট বক্সে তোমরা জানাও। সঠিক উত্তর কি হবে?
সঠিক উত্তর হবে অপশন বি। অপশন বি হবে আরোহণ কিন্তু সঠিক উত্তর হবে, ঠিক আছে। ক্ষয়জাত শব্দটা আমরা পেয়েছি, দেখো ক্ষয়জাত পদার্থের সঞ্চয়। তাহলে ক্ষয়জাত পদার্থের আমি একটু আগেই বললাম যে প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়জাত পদার্থগুলো কোনো একটা নির্দিষ্ট জায়গায় সঞ্চয় হয়ে সেটাকে ভূমির উপর উচ্চতা কি হয় আস্তে আস্তে বৃদ্ধি পায়, ঠিক আছে। পুঞ্জ পুঞ্জ আকারে সেটা আস্তে আস্তে বৃদ্ধি পায়, ভূমির উপর উচ্চতা যখন বৃদ্ধি পায় সেটাকে আমরা বলি আরোহণ। তাহলে এখানে ক্ষয়জাত পদার্থের সঞ্চয়ের কথা বলছে, অনেকেই দেখবে ক্ষয়জাত শব্দটা থেকে একদম আরোহণ মেরে দেবে, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। সঠিক উত্তর কিন্তু হবে না। সঠিক উত্তর হবে অপশন বি, আরোহণ হয়ে যাবে সঠিক উত্তর, যেহেতু এখানে সঞ্চয়ের কথা বলা হয়েছে, ঠিক আছে। সঞ্চয় মানেই কিন্তু ভূমির উপর উচ্চতা কিন্তু বৃদ্ধি কিন্তু পাবে। ওকে, নেক্সট প্রশ্ন চলো 8 নম্বর প্রশ্ন। অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমাকে কি বলা হয়? অবরোহণ প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের শেষ সীমাকে কি বলা হয়? খুবই সহজ একটা প্রশ্ন, আশা করি সকলেই উত্তরটা তোমরা জানো, কমেন্ট বক্সে তোমরা কিন্তু জানাও, ঠিক আছে। 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর তোমরা কমেন্ট বক্সে জানাও। তাহলে কি হবে? সঠিক উত্তর হবে যে ক্ষয়কার্যের একদম শেষ সীমা বলা হয় কি? অপশন একদম লাস্টে যেটা আছে অপশন ডি, সমুদ্র পৃষ্ঠকে তোমার ক্ষয়কার্যের একদম শেষ সীমা কিন্তু বলা হয়, ঠিক আছে। অবরোহণ প্রক্রিয়ার একদম শেষ সীমা কিন্তু বলা হয়, ঠিক আছে। পর্বত, মালভূমি, সমভূমি, প্রথমে কিন্তু পর্বত মানে সমভূমি, ঠিক আছে, মানে যেটা ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে পর্বত যখন ক্ষয়প্রাপ্ত হয় তখন আস্তে আস্তে কিসে তৈরি হয়? পাহাড়ে, তাই না? পর্বত ক্ষয় পেয়ে তৈরি হয় তোমার পাহাড়ে, তাহলে পাহাড় আবার ক্ষয় পেয়ে তৈরি হয় তোমার মালভূমিতে, মালভূমি থেকে সমভূমি, সমভূমি থেকে একদম কি হয়? সমুদ্র পৃষ্ঠ। তাহলে একদম ক্ষয় শেষ সীমা হচ্ছে তোমার সমুদ্র পৃষ্ঠ। ওকে, সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট প্রশ্ন 9 নম্বর দেখো, প্রথম পর্যায়ে গঠিত একটি ভূমিরূপ উদাহরণ লেখো। প্রথম পর্যায়ে একদম ফার্স্ট স্টেপে কিন্তু তোমার যে ভূমিরূপগুলো গঠিত হতে দেখা যায় সেটা কি? মহাদেশ, পর্বত, জলপ্রপাত, মালভূমি। দেখো এই যে মালভূমি, জলপ্রপাত, পর্বত এগুলো তোমার কিন্তু প্রথম পর্যায়ে কিন্তু ঘটে থাকে না, একদম প্রথম পর্যায়ে ঘটতে দেখা যাচ্ছে মহাদেশ, মহাসাগর এগুলো, ঠিক আছে। তাহলে দেখো এখানে অপশন আছে অপশন এ, মহাদেশ কিন্তু আছে, তাহলে সঠিক উত্তর হবে মহাদেশ হবে সঠিক উত্তর। আশা করি সকলেই সঠিক উত্তর কমেন্ট বক্সে দিয়েছে। তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও, তাহলে তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে, ঠিক আছে। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই তোমরা অ্যান্সারগুলো তোমরা লিখে জানাও। ওকে, নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন। তো আমাদের প্রশ্ন টোটাল 12টা নেওয়া হয়েছে, ঠিক আছে। বাদ বাকি কিছু অনলাইনে ফরম্যাটে রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা অ্যান্সার করবে। ওকে, নেক্সট দেখো, অনেক সময় আলগা মাটি ও শিলাস্তূপ অভিকর্ষ যে বল, ঠিক আছে, অভিকর্ষ বলের টানে ভূমির ঢাল বরাবর নিচে নেমে এলে তাকে কি বলা হয়? তাকে কি বলা হয়? পুঞ্জক্ষয়, অবরোহণ, আরোহণ, না কোনোটিই নয়? তাহলে আমরা যখন যে তোমার পুঞ্জ ভবন যখন আমরা পড়েছি তখন কিন্তু আমরা এটা পড়েছি যে যখন কি হয় যে তোমার মাটি এবং শিলাস্তূপ যখন অভিকর্ষ বলের টানে ভূমির উপরে ঢাল বরাবর আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে, তখন সেটাকে আমরা বলি কি? সঠিক উত্তর কি হবে? সেটাকে আমরা বলি হচ্ছে পুঞ্জ ক্ষয়, ঠিক আছে, সেটাকে আমরা বলি পুঞ্জ ক্ষয়, ঠিক আছে। এবং এই যে পুঞ্জভাবে যেটা ক্ষয় হয় সেটাকেই হচ্ছে তোমার পুঞ্জিত ভবন বলা হয়, ঠিক আছে। এটা আশা করি সকলেরই জানা বা সকলে কিন্তু তোমরা এটা পড়েছো। ওকে, তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে পুঞ্জ ক্ষয়। ওকে, নেক্সট প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে। খুবই সহজ একটা প্রশ্ন, আমি এর আগেও অনেকবার বললাম, ভূমির উপর যখন উচ্চতা যখন কমে যাবে, হ্রাস পাবে, তখন সেটাকে আমরা বলি অবরোহণ, যখন বৃদ্ধি পাবে তখন সেটাকে বলি আরোহণ। ওকে, যখন অবরোহণ এবং আরোহণ দুটোর সম্মিলিত রূপ বলা হবে তখন সেটা হবে পর্যায়ন। আর যে পুঞ্জ ক্ষয় যেটা বললাম যে বিভিন্ন রকম পাহাড়ি অঞ্চলে যেটা তোমার আলগা মাটি আস্তে আস্তে ক্ষয় পেয়ে ভূমিরূপের ঢাল বরাবর অভিকর্ষের টানের দিকে আস্তে আস্তে যখন নামতে শুরু করে তখন সেটাকে আমরা বলি পুঞ্জ ক্ষয়। ওকে, তো সঠিক উত্তর হবে কি? অবরোহণ হবে সঠিক উত্তর। 11 নম্বর প্রশ্ন সঠিক উত্তর কি হবে? অবরোহণ। আশা করি সকলে সঠিক উত্তর দিয়েছে। এই যে লাস্ট প্রশ্ন, এটা তোমাদের আমি অ্যান্সার করে দিচ্ছি না, এটা তোমাদের হোম টাস্ক থাকলো, দেখি কারা কত দূর, তোমাদের প্রিপারেশন কেমন আছে, ঠিক আছে। তোমরা কিন্তু এটা কমেন্ট বক্সে তোমরা জানা, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, ঠিক আছে। এটা হোমওয়ার্ক থাকলো, তোমরা কিন্তু সকলেই আমি চাইবো যেন কমেন্ট বক্সে তোমরা অ্যান্সারটা দাও। ওকে, এবং তোমরা সকালে জানো যে তোমাদের একটা ব্যাচ আমরা লঞ্চ করেছি, যেটা ফ্রি ব্যাচ, ঠিক আছে, এসএসসি স্পেশাল। সেটা আমাদের অ্যাপে গিয়ে তোমরা লগ ইন করতে পারো, অ্যাপটা এনরোল করতে পারো, সেটা ফ্রি ব্যাচ। এই যে ক্লাসগুলো হচ্ছে সেই পিডিএফ গুলো পাবে, আমরা মক টেস্ট কিছু তোমাদের দেবো, সেগুলো তোমরা পাবে, ঠিক আছে। সমস্ত সাবজেক্টের ডিটেলস সিলেবাস সেগুলো আপলোড করা আছে, তোমরা কিন্তু ব্যাচ আমাদের ডেসক্রিপশন বক্সে অ্যাপের লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপটা ডাউনলোড করে তোমাদের ব্যাচটা কিন্তু এনরোল করতে পারো, ঠিক আছে। এবং যারা এসএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য প্রস্তুতি নিতে চাও তাদের জন্য কিন্তু একটা লাইভ ব্যাচ আমাদের লঞ্চ হয়েছে, মাত্র 449 টাকায় তোমরা কিন্তু এনরোল করতে পারো এসএসসির পাশাপাশি তোমরা গ্রুপ সি ডি এর যদি প্রিপারেশন নিতে চাও। ওকে, তো এই প্রশ্নটা সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে আমি দেখতে চাই, যারা যারা সঠিক উত্তর দেবে তাদের কিন্তু আমি অবশ্যই রিপ্লাই করে দেবো। ওকে, এবার চলো আমরা কিছু ইম্পর্টেন্ট কিন্তু অনলাইনের পাঁচ কিন্তু আমরা জেনে নিই। দেখো, বহির্জাত প্রক্রিয়ায় সর্বাধিক ক্রিয়াশীল শক্তি কি? বহির্জাত প্রক্রিয়ায় সর্বাধিক ক্রিয়াশীল শক্তি কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে নদী, ঠিক আছে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে নদী। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর, মহাকাশ থেকে ছুটে আসা উল্কার পতনে ভূমিরূপের যে পরিবর্তন ঘটে সেটিকে কি প্রক্রিয়া বলা হয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মহাজাগতিক প্রক্রিয়া, ঠিক আছে। জাগতিক প্রক্রিয়া হবে সঠিক উত্তর। ওকে, নেক্সট প্রশ্ন,
ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হচ্ছে তোমার পাওয়েল। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু নেওয়া হয়েছে। আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলা হয়, বা চূর্ণ, এটা চূর্ণ হবে, ঠিক আছে, চূর্ণ, শিলাচূর্ণকে কি বলা হয়, সঠিক উত্তর হবে রেগোলিথ, ঠিক আছে। এই যে রেগোলিথ দিয়ে কিন্তু আস্তে আস্তে তোমার কি হয়, মাটি তৈরি হয়, ঠিক আছে, শিলাচূর্ণ আস্তে শিলা থেকে তো মাটি তৈরি হয়, তাই না, তাহলে এই রেগোলিথটাই কিন্তু পরের পর্যায়ে কিন্তু মাটিতে রূপান্তরিত হয়। ওকে, কোন আলোড়ন ভূপৃষ্ঠের সঙ্গে উল্লম্ব অক্ষে ক্রিয়া করে, উল্লম্ব মানে হচ্ছে এই যে হরাইজন্টাল, ঠিক আছে, তাহলে উল্লম্ব ভাবে হচ্ছে তোমার মহীভাবক, ঠিক আছে, মহীভাবক, ঠিক আছে। তোমাদের আরেকটা প্রশ্ন আমি জিজ্ঞেস করছি যে কোনটা অনুভূমিক ভাবে ক্রিয়া করে, কোন আলোড়ন বলো তো তোমরা অনুভূমিক ভাবে, ঠিক আছে, কোনটা তোমার অনুভূমিক ভাবে তোমার কোন আলোড়ন ক্রিয়া করে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে কোন প্রাকৃতিক প্রক্রিয়ায় নদীর ঢাল সুষম হয়, কোন প্রাকৃতিক প্রক্রিয়ায় নদীর ঢাল সুষম হয়, সঠিক উত্তর হবে পর্যায়ন প্রক্রিয়া। ওকে, সুষম হয় মানে ঠিকঠাক হয়। জৈব রাসায়নিক আবহবিকার কোন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে অবরোহণ প্রক্রিয়ার সাথে কিন্তু যুক্ত। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 8 নম্বর প্রশ্ন, পর্যায়ন শব্দটি প্রথম কে ব্যবহার করেন, সঠিক উত্তর হবে বিজ্ঞানী চেম্বারলিন এবং সলিসবারি, ঠিক আছে। এবং গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন কে, গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন জিকে গিলবার্ট, ঠিক আছে। এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদের ইম্পর্টেন্ট। ওকে, পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তির নাম কি, পুঞ্জিত ক্ষয় নিয়ন্ত্রণকারী প্রধান শক্তির নাম হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি বা অভিকর্ষ শক্তি, ঠিক আছে। পৃথিবীর যে শক্তির মাধ্যমে পৃথিবীর সমস্ত বস্তুকে নিজের দিকে টানে, এটাকে আমরা বলি মাধ্যাকর্ষণ শক্তি, ঠিক আছে। ওকে, তো এখানে আমাদের কিন্তু শেষ হচ্ছে এই সিরিজটা। যারা যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। এবং ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও। আর যারা ডিসক্রিপশন বক্সে দেখবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও, ঠিক আছে। বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আমাদের আলোচনা করা হয়, ঠিক আছে, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করে নাও, ঠিক আছে। আর যারা কোর্স যদি এনরোল করতে চাও তাহলে কোর্সটা এনরোল করতে পারো, স্ক্রিন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ, এখানে শেষ করছি আজকের ক্লাস। পরের ক্লাস আমরা অন্যান্য সাবজেক্ট নিয়ে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।